ভোট যুদ্ধের দামামা বেজে গেছে বাংলায়, আর তারই মধ্যে সৌজন্যের ছবিও উঠে আসছে। যেমন খড়গপুর সদর কেন্দ্র, এখানে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার আর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, এই দুজনই আজ প্রচারে বেরিয়েছিলেন এবং একেবারে মুখোমুখি হয়ে যান। আর ঠিক তখনই দুজনের মধ্যে সৌজন্য বিনিময়, পরস্পরকে যদিও চ্যালেঞ্জ জানিয়েছেন দুই প্রার্থী, কিন্তু কালী মন্দিরে সৌজন্য বিনিময় করতে দেখা গেল দুই যুযুধানকে। ঠিক কেমন ছিল সেই মুহূর্তটা, কথা বলবো শঙ্করের সঙ্গে। শঙ্কর, খড়গপুরের বিধানসভাতে একদিকে বিজেপির অন্যতম নেতা দিলীপ ঘোষ এবং খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার ভাই, ফলে এই যে দুজন একটা কালী পুজোতে সেখানে উপস্থিত ছিলেন, দুজনই তার প্রচার চালাচ্ছিলেন। কিন্তু যখন প্রদীপ সরকার মন্দির থেকে বেরিয়ে আসছিলেন তখন দিলীপ ঘোষ ওই মন্দিরে প্রবেশ করছিলেন। সেই সময় ঠিক এক মুহূর্তে যখন একের অপরের যখন সামনাসামনি হয়, একদিকে যেরকম দিলীপ ঘোষ সৌজন্য তার হাত বাড়িয়ে দিয়েছে, ঠিক তেমনি খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারও হাত বাড়িয়ে দিয়েছেন। এরপরে তারা হাত বিনিময় করলেও বলা যায় যে কর্মী সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা ছিল। তার কারণ হচ্ছে একদিকে যেরকম জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলার স্লোগান চলে। এরপরে কিন্তু দিলীপ ঘোষ জানায় যে তার সঙ্গে দীর্ঘদিন ধরে পরিচয়, তিনি অনেক কাজ করেছেন খড়গপুরে, লড়াই থাকবে ময়দানে, কিন্তু সৌজন্যতা বিনিময় তার সঙ্গে হাত মিলানো যায়। যদিও প্রদীপ সরকার তার অভিযোগ যে এই কালী মন্দিরে এসে জয় শ্রীরাম স্লোগান দেওয়াটা উচিত হয়নি, এখানে জয় মা কালী বলাটাই উচিত হয়েছে। তবে উনিও স্বীকার করেছেন যে সৌজন্যতা বিনিময় হ্যান্ডশেক করাই যেতে পারে। ধন্যবাদ। এখানে এসে দেখা হলো আমার যে বিরোধী প্রার্থী দিলীপ বাবুর সাথে সৌজন্য বিনিময় হলো। এটা কোনো বড় ব্যাপার না, লড়াইটা মাঠে হবে, সেটা ব্যক্তিগত নয়। বাইরে ওরাও স্লোগান প্রথমে বিজেপি থেকে শুরু করেছিল, আমাদের ছেলেরাও কাউন্টার দিয়েছে। কালী মন্দিরে এসে আমরা কালীর নাম নিয়েছি, আর ওরা কালী মন্দিরে এসেও রামের স্বপ্ন দেখছে। তো আমি জানি না রাম ওদেরকে পার করতে পারবে কিনা। সত্যি যদি রাম বেঁচে থাকতো তাহলে আজকে এইসব রাম যে সেনাদেরকে দেখে সত্যি দুঃখ পেত। কালী মন্দিরে এসে রামের নাম করছে। এর আগে বহুবার প্রদীপের সঙ্গে দেখা হয়েছে, একসঙ্গে বিয়ে বাড়িতে গেছি, একসঙ্গে গল্প করেছি। 3 দিন আগে সকালে চায়ের দোকানে দেখা হয়েছে। এখানে থাকি আমরা, আর সে চেয়ারম্যান ছিল, আমি এমএলএ ছিলাম। নতুন কিছু না, এক জায়গায় আছি। মানুষ ঠিক করবে কাকে তারা জেতাবে, তারপরে কি ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্ব থাকবে না? আরে রাম তো সর্বত্র, শ্রীরাম শুনলে ভয় পায় ওরা। আমরা কি করব? আমরা জয় শ্রীরাম বলবো, মা কালীও বলবো। প্রচারে সৌজন্যের ছবি ডাবগ্রাম ফুলবাড়িতেও। ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা, তিনি আবার বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়কে মা বলে প্রণাম করে উত্তরীয় দিয়ে মিষ্টিমুখ করিয়ে প্রচারে যান। কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, সৌজন্যের আরো এক উদাহরণ। একেবারে এটা একটা অন্যান্য নজিরও বলা যেতে পারে, কারণ আমরা জানি যে একটা সময় কিন্তু এই শিখা চট্টোপাধ্যায়, রঞ্জনশীল শর্মা সকলেই কিন্তু তৃণমূল কংগ্রেসে করতেন, এবং 2021 সালে চট্টোপাধ্যায় তিনি যোগ দেন বিজেপিতে এবং প্রথমবার নির্বাচনের ধরেই কিন্তু প্রথমদের মতো ক্যান্ডিডেটকে তিনি হারিয়ে দেন। 1985 সালে রঞ্জনশীল শর্মার বাবা মারা যান এবং ঘটনার মধ্যে তার মায়ের মৃত্যু, তারপর থেকে কিন্তু শিখা চট্টোপাধ্যায়ের বাড়িতে তার বেড়ে ওঠা। সেই থেকে শিখা চট্টোপাধ্যায় মা হিসেবে কিন্তু সম্বোধন করে থাকে, এবং তার প্রার্থী তার নাম ঘোষণা হতেই গতকাল তারাপীঠে পুজো দিয়ে শিলিগুড়িতে ফেরেন, এবং আজ সকালেই কিন্তু চলে যান তিনি এই শিখা চট্টোপাধ্যায়ের বাড়িতে, অর্থাৎ তার মায়ের কাছে যান এবং সেখানে মাকে প্রণাম করেন, উত্তরীয় পরিয়ে মিষ্টিমুখ করিয়ে কিন্তু তিনি প্রচার শুরু করেন। এবং এটা একটা, এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, স্বাভাবিকভাবেই কোনো লড়াইয়ের জায়গায় হবে, কিন্তু এই ব্যক্তিগত একটা সম্পর্ক, সেই সম্পর্কে সামনে রেখেই কিন্তু এবার নির্বাচনে লড়বেন তিনি, এবং আশীর্বাদ করেন চট্টোপাধ্যায় তার সন্তান তুল্য রঞ্জনশীল শর্মাকে। স্বাভাবিকভাবেই একটা অনন্ত নদীর বা একে অপরের প্রতি যে সম্মান বা ভালোবাসা, তার কিন্তু থাকলো এই ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে। এবং আগামী দিনে এই লড়াই কোন পথে যায় সেদিকে অবশ্যই নজর থাকবে, কিন্তু একে অপরকে কাদা চড়া চলে করবে না, তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। ধন্যবাদ পার্থ। ওনার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করছি। এটা একেবারে ব্যক্তিগত সম্পর্ক। লড়াই হলো একটা আদর্শের সঙ্গে একটা আদর্শের লড়াই, মানুষের সেবার লড়াই হবে। মানুষ তার কাছে হিসাব চাইবেন। নাম্বার দেওয়ার আমি নেই, জনগণ দিবে। আগামী 23 তারিখে খুব সম্ভবত 0ই দেবে।
মা ছেলের জয় না, না প্রার্থী মা না প্রার্থী ছেলে। ধর্ম অধর্মের যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আমরা ধর্মের জয় চাইছি। রাজনীতির ক্ষেত্রে রাজনীতি আলাদা, ওর মেরু আলাদা, আমার মেরু আলাদা, হতেই পারে। আমি ছেলেকে আমার ভাবনায় আনতে পারিনি, এটা হচ্ছে আমার ডিসক্রেডিট। বহরমপুরে আবার অধীর চৌধুরী। বহরমপুর দখলে অধীরই বাজি হাইকমান্ডের। প্রার্থী হচ্ছেন বলে নিজেই জানালেন অধীর চৌধুরী। কথা বলবো প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রণব, 3 দশক পর বিধানসভা ভোটে লড়াই করতে যাচ্ছেন অধীর চৌধুরী। 5 বারের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি সহ হাইকমান্ডের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। তাকে দলের কঠিন সময়ে বিধানসভায় প্রার্থী করে পাঠানো কতটা তাৎপর্যপূর্ণ, যেখানে এখনো রাজনৈতিক মহল মনে করে যে বহরমপুরে অধীর চৌধুরীর যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে? দেখো, গত লোকসভা কেন্দ্রে সেই 5 বারের সাংসদ হলো। গত লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূলের যিনি সাংসদ হয়েছেন ইউসুফ পাঠানের কাছে কিন্তু পরাজিত হন এই অধীর চৌধুরী। এবং 5 বারের সাংসদ থাকার পর তারপর কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ পদও কিন্তু সামলেছেন। সেখান থেকে তারপর এবারে যেহেতু তোমার গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ঝুলিতে কিন্তু একটাও আসন আসেনি, সেক্ষেত্রে হাইকমান্ড মনে করছে যদি অধীর চৌধুরী দাঁড়ায় তাহলে কংগ্রেস কর্মীরা কিন্তু উজ্জীবিত হবে এবং মুর্শিদাবাদ যেহেতু একটা সময়তে অধীর চৌধুরীর গড় ছিল, সেই গড়কে ফিরে পেতে অন্তত পক্ষে কয়েকটা আসন পাওয়া যেতে পারে। এই আশা রেখে কিন্তু অধীর চৌধুরীকে প্রার্থী করার জন্য কিন্তু প্রার্থী করা হচ্ছে বলে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। এবং অধীর চৌধুরী নিজেও স্বীকার করেছেন তাকে একাধিকবার হাইকমান্ডের নেতৃত্বরা তারা কিন্তু বারে বারে অনুরোধ করার জন্য সেই অনুরোধ ফেলতে পারছেন না, সেই কারণে এবং দলীয় কর্মীরাও তাকে বারে বারে অনুরোধ করছে, সেই কারণে কিন্তু তিনি প্রার্থী হচ্ছেন। এবং আজকে তিনি কিন্তু প্রেস কনফারেন্সে তিনি বলেন যে যেহেতু দলীয় হাইকমান্ড তাকে বারে বারে অনুরোধ করছে এবং দলীয় কর্মীরা বারে বারে অনুরোধ করার জন্যই কিন্তু তিনি, এবং বহরমপুর যেহেতু লোকসভাতে তিনি 5 বারের সাংসদ হয়েছেন, সেই কারণে বহরমপুর বিধানসভাটা কিন্তু বহরমপুর লোকসভার মধ্যে পড়ছে, তাই সাংগঠনিক ভাবে কিন্তু তার হাতের তালুর মতন সমস্তটাই পরিচিত। সেই ক্ষেত্রে কিন্তু বললেন যেহেতু লোকসভাতে তিনি একাধিকবার ছিলেন, সেই কারণে বিধানসভায় তিনি লড়তে রাজি হয়েছেন। তবে এবারের বিধানসভা ভোটে কিন্তু এক পক্ষে তৃণমূলের যেরকম নারুগোপাল মুখোপাধ্যায় রয়েছেন, অন্যদিকে গতবারের তোমার বিধানসভায় তোমার সুব্রত মৈত্র রয়েছেন। তাই এই ত্রিমুখী লড়াই কিন্তু খুব একটা সহজ হবে না, কারণ একদমই জোরদার লড়াই হবে এবার। অনেক ধন্যবাদ তোমায় প্রণব। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করবো? আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা, আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিলাম। সেই বহরমপুরের এমপির মধ্যে বহরমপুরটাও তো ছিল আমার সামনে। হ্যাঁ, অস্বস্তি তো একটা লাগবে, এতদিন একটা হয়ে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। ফলে আমি পার্টি না, পার্টি যেখানে বলবে সেখানে আমাকে যেতে হবে। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো, কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না যে মানুষ চাইছে তাই কেউ দাঁড়াচ্ছে। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার।